দ্বিমতে আটকে যাচ্ছে সংস্কারের ঐক্য। প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানো সহ মৌলিক বিষয়ে বিপরীত অবস্থানে বিভিন্ন দল। সম্মিলিতভাবে জাতীয় সনদ তৈরির আশা ছাড়েনি কমিশন। নিজস্ব অর্থে প্রথমবার জাহাজ কিনছে শিপিং কর্পোরেশন। ৯৫০ কোটি টাকা ব্যয়ে চীন থেকে আসছে দুটি মাদার ভেসেল। বহরে যুক্ত হবে আগস্টে, বছরে ২০০ কোটি আয়ের আশা। শিক্ষক সংকটে ধুঁকছে সরকারি প্রাথমিক বিদ্যালয়। মাদারীপুরে ২২৪ স্কুলে নেই হেডমাস্টার। অ্যাসিস্ট্যান্ট টিচারের পদ শূন্য ২০৪টি। পাঠদান ব্যাহতে ক্ষতিতে কোমলমতিরা। ৫ বছর যাবত দিকে ভাঙতেছে, ফ্যাট খোলাও কিছু গেছে। যারা কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করি, আমরা কোথায় যাব? পদ্মার স্রোতে তোড়ে ভাঙছে পার, বিলীন হচ্ছে জমি বসতঘর। ১০ দিনে হারিয়ে গেছে আধা কিলোমিটার। চর ভদ্রাসন ও সদরপুরে তীব্র ভাঙন, দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাস। এবং ইরানের পরমাণু স্থাপনা ধ্বংসের দাবি নিয়ে বিতর্ক। ইতিহাসে ঠাঁই পাবে অভিযান, দাবি হোয়াইট হাউসের। ব্যর্থ করে আমেরিকার মুখে কঠিন থাপ্পড় মারার পাল্টা দাবি খামেনির। সকালের সময়ের সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। দুদক, জনপ্রশাসন ও বিচার বিভাগ সংস্কারে ঐক্য তৈরি হলেও মৌলিক বিষয়ে বিপরীতমুখী অবস্থানে রয়েছে রাজনৈতিক দলগুলো। আনুপাতিক উচ্চকক্ষ, সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে নিয়োগে স্বাধীন কাউন্সিল গঠন এবং প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানোর মতো বিষয়ে আপত্তি রয়েছে বিএনপি সহ কয়েকটি দলের। তবুও পূর্ণাঙ্গ ঐক্যের ভিত্তিতে জাতীয় সনদ তৈরিতে আশাবাদী ঐকমত্য কমিশন। তবে যতটুকু ঐকমত্য তৈরি হবে তা বাস্তবায়ন করার পরামর্শ রাষ্ট্রবিজ্ঞানের। হাসান ওয়ালির প্রতিবেদন। রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর দাবি ওঠে পুরো ব্যবস্থা আমূল পরিবর্তনের। রাষ্ট্রের বিভিন্ন খাত সংস্কারের উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। অক্টোবরে প্রথম ধাপে গঠিত ৬টি সংস্কার কমিশনের প্রতিবেদন জমা পড়ে ফেব্রুয়ারি মাসে। এসব প্রতিবেদনের সুপারিশের বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে ১৫ ফেব্রুয়ারি যাত্রা শুরু করে জাতীয় ঐকমত্য কমিশন। সংবিধান, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, দুদক ও জনপ্রশাসন সংস্কার কমিশনের ১৬৬টি সুপারিশের বিষয়ে ৩৮টি রাজনৈতিক দল ও জোটের মতামত জানতে চায় ঐকমত্য কমিশন। মতামত দেওয়া ৩৩টি রাজনৈতিক দলের সঙ্গে ২০ মার্চ থেকে ১৯ মে পর্যন্ত ৪৫টি অধিবেশনের মাধ্যমে প্রথম পর্যায়ের সংলাপ শেষ করে কমিশন। ২রা জুন দ্বিতীয় পর্যায়ের আলোচনা শুরু হয়। এসব আলোচনায় স্বৈরতন্ত্র টিকিয়ে রাখার অন্যতম উপাদান হিসেবে বিবেচিত ৭০ অনুচ্ছেদে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য তৈরি হয়েছে, যা বাস্তবায়ন হলে অর্থ বিল ও আস্থা ভোট বাদে বাকি বিষয়ে নিজ দলের বিপক্ষে ভোট দিতে পারবেন সংসদ সদস্যরা। এছাড়াও বিরোধী দল থেকে জনগুরুত্বপূর্ণ বিষয় সংক্রান্ত জাতীয় সংসদের স্থায়ী কমিটির সভাপতি নিয়োগ, নারীদের জন্য ১০০টি সংরক্ষিত আসনের বিষয়ে সবাই একমত হয়েছেন। তবে আনুপাতিক উচ্চকক্ষ, জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠন এবং প্রধানমন্ত্রীর ক্ষমতা হ্রাস মতো অন্যান্য মৌলিক সংস্কারে বিপরীতমুখী অবস্থানে দলগুলো। দ্বিতীয় দফার দীর্ঘ আলোচনায় এনসিসির পরিবর্তিত নাম সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটির প্রস্তাবেও সায় নেই বিএনপি সহ কয়েকটি দলের। এ ধরনের কমিটি নির্বাহী বিভাগের ক্ষমতা খর্ব করবে বলে মনে করে দলটি। প্রধানমন্ত্রী হিসেবে একজন ব্যক্তির সর্বোচ্চ ১০ বছর মেয়াদ মানার শর্ত হিসেবে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি বাদ দেওয়ার দাবি বিএনপির। অনেকের কাছে এটা ভাবাও কঠিন। যদিও জুলাইয়ের মধ্যেই ঐকমত্য তৈরি করে সনদ তৈরির ব্যাপারে আশাবাদী ঐকমত্য কমিশনের অন্যতম সদস্য বদিউল আলম মজুমদার। কতগুলো আইন কানুন বিধিবিধান পরিবর্তন করে সংবিধানের সংশোধন করে পঞ্চদশ সংশোধনের যেমন দমন পীড়নের মাধ্যমে তিনি সর্বময় ক্ষমতার অধিকারী হয়েছিলেন। তো আমরা তো এগুলো যদি পরিবর্তন না করি, আমার তো আবারও সেই স্বৈরাচারের পুনরাবির্ভাব ঘটতে পারে। আশাবাদী হতে চাই আমরা বাংলাদেশের ভবিষ্যতের স্বার্থে আমরা কতগুলো বিষয়ে ঐক্যবদ্ধ বুঝতে পারব। রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক সাব্বির আহমেদ মনে করেন, সমঝোতার মধ্য দিয়ে যতটুকু ঐকমত্য তৈরি হবে তা বাস্তবায়নেই জোর দেওয়া উচিত। এক্ষেত্রে জাতীয় স্বার্থে সব রাজনৈতিক দলকে ছাড় দেওয়ার পরামর্শ তার। ওনারা যদি ১৬৬টা পয়েন্টই আপনি ঐকমত চান, এটা হবে না কোনোদিন। বাংলাদেশ সমঝোতায় দুই পক্ষের মধ্যে যদি আপনি ছাড় না দেয়, তাহলে তো এটা হবে না। অ্যাপ্রোচটা থাকতে হবে যে সবই হবে না, কিছু হইলেও আমি কিছু নিয়েই চলার পক্ষে, সামনে এগোনোর পক্ষে। যারা নির্বাচিত হবে, যারা নির্বাচনের বাইরে থাকবে, সবার দায়িত্ব হচ্ছে এইটা। সংস্কার ও বিচার বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি হলে আগামী বছর রমজান অর্থাৎ ফেব্রুয়ারিতে নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণার পর গতি এসেছে ঐকমত্য কমিশনের সংলাপে। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে শুধু ভোট দেয়া নয়, পার্লামেন্টে গিয়ে দেশ গঠনে অবদান রাখতে চান প্রবাসী বাংলাদেশিরা।
বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীদের মধ্য থেকে প্রার্থী বাছাই করে নির্বাচনের সুযোগ করে দিতে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান তাদের। সংযুক্ত আরব আমিরাত থেকে শিবলি সাদেকের রিপোর্ট। বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছেন প্রবাসী বাংলাদেশিরা। অন্তর্বর্তী সরকার এরই মধ্যে প্রবাসীদের ভোট দেওয়ার পদ্ধতি চূড়ান্ত করতে কাজ শুরু করেছে। সরকার ও নির্বাচন কমিশনের উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখেছেন সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত বাংলাদেশিরা। তবে কেবল ভোট দেওয়া নিশ্চিত নয়, জাতীয় সংসদে প্রবাসীদের পক্ষ থেকে প্রতিনিধি রাখারও দাবি তাদের। সংস্কার কমিশন ইতিমধ্যে প্রবাসীদের ভোটাধিকার নিয়ে ওনাদের যে কমিশনে সেখানে ওনারা তুলে ধরেছেন এবং এই সরকার প্রবাসীদের ভোটাধিকারের জন্য কাজ করছেন। যতগুলো দল বাংলাদেশে আগামী নির্বাচনে অংশগ্রহণ করবেন, সব দল থেকে যদি প্রবাসীদের অংশগ্রহণটা নিশ্চিত করে একটা আনুপাতিক হারে, তাতে প্রবাসী প্রতিনিধিত্ব যে কোনো ভাবে হোক সংসদে পৌঁছে যাবেন। আমাদের এরকম প্রতিনিধি নাই, যদি সংসদে এরকম প্রতিনিধি থাকে তাহলে আর আমাদের সাধারণ প্রবাসীদের মানুষের দরকার যেতে হবে না, আমাদের পক্ষে সংসদে কথা বলতে পারবে। পোস্টাল ব্যালটের মাধ্যমে আগে থেকেই প্রবাসীদের ভোট দেওয়ার সুযোগ থাকলেও এতদিন কোনো নির্বাচন কমিশন বিষয়টিকে গুরুত্ব দেয়নি। ফলে রেমিটেন্স পাঠিয়ে দেশ গঠনে উল্লেখযোগ্য ভূমিকা রাখলেও দেশ পরিচালনায় সরাসরি অবদান রাখতে পারেননি প্রবাসীরা। তবে ৫ আগস্টের পর অন্তর্বর্তী সরকার সংস্কার কমিশন গঠন করলে প্রবাসীরা তাদের দাবি আদায়ে সচেষ্ট হয়ে উঠেছেন। আমরা চাই প্রবাসীদের যে সুযোগটা এসেছে সেখানে প্রবাসীদের ক্যান্ডিডেট হোক, সেটা হোক বিএনপির তথা অন্য দলগুলো। আপনারা প্রবাসীদেরকে মূল্যায়ন করুন, প্রবাসী যারা ভালো ব্যক্তিত্ব চিহ্নিত করে তাদেরকে নমিনেশন দিন, যে ক্যান্ডিডেট যোগ্য তাকে ওইখানেই আপনারা আপনাদের মনোনয়ন দিবেন। আসন্ন নির্বাচন নিয়ে আমিরাতের প্রবাসী বাংলাদেশিদের প্রত্যাশা আকাশচুম্বী। সৌদি, আমিরাত, কুয়েত, কাতার, মালয়েশিয়ার মতো দেশে বসবাসরত প্রবাসীদের মধ্য থেকে প্রার্থী বাছাই করে নির্বাচনের সুযোগ করে দিতে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান তারা। শিবলাল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। সব জটিলতা এড়িয়ে অবশেষে ৯৫০ কোটি টাকায় দুটি মাদার ভেসেল কিনছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। এবারই প্রথম নিজস্ব টাকায় জাহাজ কেনার অনুমতি পেয়েছে সরকারি সংস্থাটি। চীন থেকে পুরোপুরি প্রস্তুত জাহাজ কেনা হবে, আর আগস্টেই যুক্ত হবে শিপিং কর্পোরেশনের বহরে। জাহাজ দুটি থেকে বছরে আয় ধরা হয়েছে ২০০ কোটি টাকা। সাক্ষর টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। গত ২ বছরের বেশি সময় ধরে নিজেদের টাকায় দুটি মাদার ভেসেল কেনার চেষ্টা চালিয়ে আসছিল বিএসসি, কিন্তু নানামুখী জটিলতায় বারবার সে প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়েছে। অবশেষে চলতি মাসে টেন্ডার আহ্বানের মাধ্যমে শুরু হয়েছে জাহাজ কেনার চূড়ান্ত প্রক্রিয়া। প্রতিটি জাহাজের সম্ভাব্য দর ধরা হয়েছে ৪৫০ থেকে ৪৭৫ কোটি টাকা, আর জাহাজ কেনার পুরো টাকাই দেওয়া হবে বিএসসির নিজস্ব তহবিল থেকেই। বিএসসি প্রতিষ্ঠা হওয়ার পর থেকে এই প্রথমবারের মতো আমরা সম্পূর্ণ নিজস্ব সক্ষমতায় দুইটি বড় সাইজের বাল্ক ক্যারিয়ার কিনতে যাচ্ছি। জটিলতার কারণে আগেই সময় ক্ষেপণ হয়, এবার চীনে তৈরি হওয়া একেবারে রেডিমেড জাহাজ কেনা হচ্ছে। ১৯৯ মিটার দৈর্ঘ্য, ৩৩ মিটার প্রস্থ এবং ১৮ মিটার গভীরতার বাল্ক ক্যারিয়ার হিসেবে পরিচিত প্রতিটি জাহাজ ৬৫,০০০ মেট্রিক টন পণ্য বহন করতে সক্ষম। যে সমস্ত আন্তর্জাতিক কনভেনশনস আছে, নিয়ম নীতিগুলি আছে, সেগুলি কমপ্লাই করা আমাদের জন্য ধীরে ধীরে সহজ হবে। স্বাধীনতার পর বিএসসির বহরে জাহাজ ছিল ৩৫টি, কিন্তু নানা দুর্ঘটনা এবং জটিলতায় কমতে কমতে জাহাজ সংখ্যা দাঁড়িয়েছে মাত্র ৫টিতে। চলতি বছরে যুক্ত হচ্ছে ৯৫০ কোটি টাকা দামের দুটি জাহাজ, আর তাতে কর্মসংস্থান হবে অন্তত ১০০ নাবিকের। আন্তর্জাতিক মেরিটাইম অনুযায়ী যে কোনো দেশের সমুদ্র বাণিজ্যের ক্ষেত্রে ৪০% দেশীয় ক্যারিয়ার, ৪০% বিদেশি ক্যারিয়ার এবং বাকি ২০% দেশি ও বিদেশি ক্যারিয়ার যৌথভাবে পরিচালনা করে। বর্তমানে বাংলাদেশি মালিকানাধীন ১০২টি জাহাজ দিয়ে মাত্র ১১% পণ্য বহন সক্ষম। ন্যাশনাল কোম্পানির জাহাজ বাড়ুক, এটা আমরা সবাই চাই, কারণ এটার পিছনে অনেক কিছু জড়িত।
প্রথম কথা হলো যে একটা ন্যাশনাল মেরিটাইম নেশন হিসেবে একটা প্রেস্টিজ। অন্তত 20 বছর পণ্য বহনে সক্ষম এসব জাহাজ থেকে বছরে 200 কোটি টাকা আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বিএসসি। এর মধ্যে সংস্থাটির বছরে লাভ হবে 150 কোটি টাকা। এক্ষেত্রে আগস্ট কিংবা সেপ্টেম্বরে শুরু হবে জাহাজ দুটির বাণিজ্যিক যাত্রা। জুলাই মাসের মধ্যে আমরা টেন্ডার ইভ্যালুয়েশন কমপ্লিট করে আশা করছি আগস্ট মাসে যে কোনো সময় এই দুইটা জাহাজ আমাদের ফ্লিটের বহরে সংযুক্ত হবে বলে আশা করছি। চীন সরকারের আর্থিক সহায়তায় সবশেষ 2018 এবং 2019 সালে 1843 কোটি টাকায় 3টি করে মোট 6টি জাহাজ কিনেছিল বাংলাদেশ শিপিং কর্পোরেশন। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। মাদারীপুরের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষক সংকটের কারণে মানসম্মত পাঠদান ব্যাহত হচ্ছে। জেলার 2 শতাধিক বেশি বিদ্যালয়ে সহকারী শিক্ষকদের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেয়ায় বেশিরভাগই ব্যস্ত দাপ্তরিক ও প্রশাসনিক কাজে। এতে ব্যাহত হচ্ছে পাঠদান কার্যক্রম। দ্রুত শূন্য পদে নিয়োগের দাবি শিক্ষক শিক্ষার্থীর। যদিও সমস্যা সমাধানের পদক্ষেপ নেয়ার কথা জানায় জেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। সঞ্জয় কর্মকার অভিজিতের রিপোর্ট, ছবি তুলেছেন শাহাদাত আকন। শিপ্রা বৈরাগী মাদারীপুর কেন্দুয়া ইউনিয়নের 1902 সালে প্রতিষ্ঠিত 101 নম্বর দত্ত কেন্দুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। প্রধান শিক্ষক না থাকায় 1 বছরেরও বেশি সময় ধরে তিনি পালন করছেন বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব। এতে অধিকাংশ সময় দাপ্তরিক কাজে ব্যস্ত থাকছেন তিনি। এদিকে 175 নম্বর কলাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গত বছরের অক্টোবরে প্রধান শিক্ষক অর্চনা গোলদার অন্যত্র বদলি হন। পরে এই পদে আছেন সহকারী শিক্ষক মশিউর রহমান। অন্য একাধিক কাজে ব্যস্ত থাকায় ব্যাহত হচ্ছে পাঠদান কার্যক্রম। সোশ্যালের কাজ এবং দাপ্তরিক কাজ এবং ক্লাস নেওয়া তিনটা মিলিয়ে কাজ করা অনেকটা কষ্টের ব্যাপার। এখানে প্রধান শিক্ষক না থাকার কারণে দাপ্তরিক কাজ তিনটাই আমাদের মিলিয়ে কাজটা করতে হচ্ছে। প্রধান শিক্ষকের যে কাজগুলো সেগুলো তো আমার করা লাগে, তো আমার করা লাগলে আমার যে ক্লাসগুলো সেগুলো তো অন্য টিচারের উপর চাপ পড়ে, তখন সেখানে সমস্যাই। এদিকে শহরের 139 নম্বর পুলিশ লাইন্স সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 500 জন শিক্ষার্থী রয়েছে। 12 জন সহকারী শিক্ষক থাকার কথা থাকলেও আছেন মাত্র 6 জন। এতে পাঠদানে হিমশিম খাচ্ছেন শিক্ষকরা। আমাদের স্কুলে হেড স্যার নাই 1 বছর। আমাদের হেড স্যার থাকলে ভালো হয়, আমাদের ক্লাস ভালো হবে, আমাদের পরীক্ষা ভালো হবে, আমাদের লেখাপড়া ভালো হবে। আমার বিদ্যালয়ে প্রায় 500 জন ছেলে মেয়ে, শিক্ষক মাত্র 6 জন। আমরা পাঠদানে খুবই সমস্যায় পড়তে হয়। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জানান, শিক্ষক নিয়োগের ব্যাপারে শিক্ষা অধিদপ্তরে বিষয়টি অবগত করা হয়েছে। প্রধান শিক্ষকের পদ শূন্য পদের তালিকা আমরা অধিদপ্তরে দিয়েছি, পাঠিয়েছি। নিয়োগ প্রক্রিয়া অধিদপ্তর থেকেই শুরু করবে আর কি। জেলার 719 সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 224টি প্রধান শিক্ষক ও 204 জন সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে। সূত্র বলছে 2013 সালের পর সরাসরি প্রধান শিক্ষক নিয়োগ দেয়া বন্ধ রেখেছে শিক্ষা অধিদপ্তর। আর মামলা জটিলতায় আটকে আছে সহকারী শিক্ষকদের মধ্য থেকেও পদোন্নতিও। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। সকালের সময় আরও থাকছে জালিয়াতির মামলায় জেল, বরখাস্ত হয়েও দায়িত্ব পালন, 40 লাখ টাকা লেনদেনের সই। শরীয়তপুরের মুলনা ইউনিয়নের চেয়ারম্যানকে ঘিরে বিতর্ক, ব্যবস্থার আশ্বাস প্রশাসনের। একমাত্র আইএফএল ক্লাস পাইপ নিশ্চিত করে প্রতি ইঞ্চিতে সঠিক থিকনেস ও সঠিক মাপ। পাইপের বস, না কিনলে লস। ফরিদপুরের চর ভদ্রাসন ও সদরপুর উপজেলায় দিন দিন তীব্র হচ্ছে নদী ভাঙন। গত 10 দিনে বিলীন হয়েছে আধা কিলোমিটার এলাকার ফসলি জমি। শতাধিক পরিবার সরিয়ে নিয়েছে ঘর, অনেকে হারিয়েছেন ভিটেমাটি। ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। শিকদার সজলের তথ্য, ছবিতে রিপোর্ট। বিস্তীর্ণ জমি নদীগর্ভে বিলীন, স্রোতের ধাক্কায় ধীরে ধীরে ভাঙছে পার। উজাড় হচ্ছে ফরিদপুরের চর ভদ্রাসন উপজেলাবাসীর ফসলি জমি, বসতঘর। শুধু চর ভদ্রাসন নয়, ভাঙনের এমন চিত্র সদরপুরেও। 2 উপজেলার পদ্মা নদী বেষ্টিত ইউনিয়নগুলো প্রতিদিনই ভাঙনের কবলে পড়ছে। বিশেষ করে বর্ষা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে তীব্র আকার ধারণ করছে ভাঙন। গত 10 দিনে বিলীন হয়েছে আধা কিলোমিটার এলাকার ফসলি জমি। শতাধিক পরিবার সরিয়ে নিয়েছে বসতঘর, অনেকে হারিয়েছেন ভিটেমাটি। নির্ঘুম রাত কাটাচ্ছেন দুর্গত এলাকার বাসিন্দারা। 5 বছর যাবত ধরে ভাঙতেছে, বাড়ি ঘরও কিছু মনে সরাই নিয়ে গেছে।
হ্যাঁ খেত খোলাও কিছু গেছে, আমারই 4 বাট গেছে। বহুত দিন ধরে ভাঙতে আছে, বাঁধের কথা আসলে বাঁধে নাই। যাদের কাছে টাকা পয়সা আছে তারা হয়তো এখান থেকে বাড়িঘর সরাইয়া অন্যদিকে যাইয়া কোথাও বসবাস করতে পারতেছে। যারা আমরা সাধারণ নিম্নমানের মানুষ, যারা কৃষিকাজ করে আমাদের জীবিকা নির্বাহ করি, আমাদের অবস্থা আমরা কোথায় যাব? ভাঙন রোধে কাজ শুরু করতে মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে, দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। এখানে আসলে সম্পূর্ণ দৈর্ঘ্যই হচ্ছে বর্তমানে স্থায়ী তীর প্রতিরক্ষা কাজ বাস্তবায়নের একটা প্রয়োজনীয়তা রয়েছে এবং ইতিমধ্যে চরভদ্র সেনের 3 কিলোমিটারের অধিক দৈর্ঘ্যের তীর প্রতিরক্ষা কাজ বাস্তবায়নের জন্য আমরা একটা ডিপিপি প্রণয়ন করে আমাদের মন্ত্রণালয়ে প্রেরণ করেছি। ওটা আশা করি খুব দ্রুত এটা অনুমোদন পাবে। ওইটা অনুমোদিত হলে চরভদ্র সেনের ভাঙন কবলিত স্থানে আমরা একটা মোটামুটি একটা তীর প্রতিরক্ষা কাজ বাস্তবায়নের মাধ্যমে এটাকে আমরা রক্ষা করতে পারবো। সদরপুর ও চরভদ্রাসন উপজেলার 8টি ইউনিয়ন নদী ভাঙনের কবলে পড়েছে। সময় সংবাদ, ফরিদপুর। সেতুর অভাবে দুর্ভোগ পোহাচ্ছেন নরসিংদীর সদর উপজেলার আলোকবালী ইউনিয়নের লক্ষাধিক মানুষ। নৌকা কিংবা ট্রলারে করে যাতায়াত করতে হয় বাসিন্দাদের, এমনকি মৃত্যু ঝুঁকি মাথায় নিয়ে রোগী কিংবা প্রসূতি মায়েদের নেওয়া হয় হাসপাতালে। অবশ্য সেতু নির্মাণের আশ্বাস দিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ। মাহমুদুল হাসান মাহফুজের ছবিতে আশিকুর রহমান পিয়ালের পাঠানো রিপোর্ট। মেঘনা নদীর কোল ঘেঁষা জনপদ নরসিংদীর সদর উপজেলার আলোকবালী ইউনিয়ন। নদী ঘেরা এই চরাঞ্চলের বাসিন্দাদের যাতায়াতের একমাত্র ভরসা নৌকা। নানা প্রতিকূলতায় নদীপথে সদরে আসতে সময় লেগে যায় 4 ঘন্টা থেকে 5 ঘন্টা। মৃত্যু ঝুঁকি মাথায় নিয়ে রোগী কিংবা প্রসূতি মায়েদের নেওয়া হয় হাসপাতালে। ঝুঁকি নিয়ে নদী পারাপার হয় স্কুল কলেজগামী শিক্ষার্থীরা। এই জায়গার মানুষের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। মুমূর্ষ রোগী অথবা ডেলিভারি রোগী আমরা নিতে দেখা গেছে অনেক সময় রাস্তায় মারা যায়। আলোকবালী থেকে পঞ্চবটি একটা ব্রিজ হয়, তাহলে আমাদের সবাই উপকৃত হবে। সবার প্রাণীরা দেবী এই ব্রিজটা যেন অতি শীঘ্রই আমাদের বাস্তবায়ন করে দেয়। অবশ্য সেতু নির্মাণের সম্ভাবনা যাচাই করা হয়েছে। শিগগিরই সেতু নির্মাণের আশ্বাস স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের। আমাদের একটা প্রকল্প আছে, সেই প্রকল্পটার ভিতরে এটার সার্ভে হয়ে গেছে এবং হাইড্রোমরফোলজিক্যাল স্টাডিও হয়ে গেছে। ইনশাল্লাহ এই প্রকল্পটা যদি আলোর মুখ দেখে, ইনশাল্লাহ আমাদের এই ব্রিজটা বাস্তবায়ন হবে। আলোকবালী থেকে করিমপুর ইউনিয়নের শ্রীনগর পর্যন্ত 300 মিটার দৈর্ঘ্যের সেতু নির্মাণ হলে ভাগ্য বদলাবে 9 গ্রামের প্রায় 50,000-এর বেশি মানুষের। সময় সংবাদ, নরসিংদী। শাস্তি পেয়েও প্রায় 1 বছর ধরে নিয়মিত অফিস করছেন শরীয়তপুরের মুলনা ইউনিয়ন পরিষদের বরখাস্ত চেয়ারম্যান। পরিষদ সংশ্লিষ্টরা তাকে বৈধ কাগজ দেখাতে বললেও তিনি দেখাতে পারেননি। এক পর্যায়ে সবার কথা উপেক্ষা করেই তিনি কাজ করছেন। এমনকি অভিযুক্তের পুনর্বহালের বিষয়ে প্রশাসনিক কোনো আদেশ নেই উপজেলা প্রশাসনের কাছে। আর এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। বিএম ইসরাফিলের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। 2024 সালের 19 মে চেক জালিয়াতি মামলায় 2 মাসের কারাদণ্ড হয় শরীয়তপুরের জাজিরা উপজেলার মুলনা ইউনিয়নের চেয়ারম্যান জলিল মাতবরের। ওই দিনই তাকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার বিভাগ, যা এখনও বহাল রয়েছে। আদালত ও প্রশাসন তাকে পুনর্বহাল না করলেও বর্তমানে তিনি নিয়মিত অফিস করছেন বলে অভিযোগ উঠেছে। ইউনিয়ন পরিষদ সংশ্লিষ্টরা বলছেন, এর মধ্যে তিনি ইউনিয়ন পরিষদের অন্তত 40 লাখ টাকা লেনদেনের কাগজে স্বাক্ষর করেন। পরিষদের সদস্যরা তাকে বৈধ কাগজ দেখাতে বললেও তিনি দেখাতে পারেননি। এক পর্যায়ে সবার কথা উপেক্ষা করেই তিনি কাজ করছেন। সে আমার বলছে যে আমি অফিস প্রধান, তো আমি স্বাক্ষর করবো ইওনো মহোদয়, যদি ইওনো তো তোমাদের বস, তো তোমাদের বস যদি মাইনা নেয় তো তোমার সমস্যা কি? ইউনিয়নের এই যে জিনিসগুলা যদি স্তক হয়ে যায়, মানুষের সেবা জিনিসটা যদি বন্ধ হয়ে যায় আমাদের কোনো কারণে, তাহলে কি আমরা দায়ী থাকবো না? তার এমন কাজে ক্ষুব্ধ এলাকাবাসীও। একজন চেয়ারম্যান কি একজন মেম্বারে কি যদি বহিষ্কার হয়ে যায়, তাহলে তো আর তারিখভাবে বসাটা হয় না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, এটা একটা দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করা হোক। ইউনিয়ন পরিষদের কাগজে স্বাক্ষর করার বিষয়টি অস্বীকার করেন অভিযুক্ত জলিল মাতবর। কারাগার থেকে বেরিয়ে আবারও চেয়ারম্যানের চেয়ারে কিভাবে বসলেন, এমন প্রশ্নের সুনির্দিষ্ট উত্তর দিতে পারেননি। হাইকোর্টের রায়তে স্থানীয় শরীয়তপুর থেকে আমার বসার দিছে, নির্বাহী অফিসারের কাছে দেখতে দিছে।
লিখিত কোনো তথ্য দেওয়া হয়েছে না। এবার বলছেন হাইকোর্ট থেকে আপনাকে নির্দেশ হাইকোর্টের থেকে নির্দেশ দিয়েছে, এটা তো আমি বললাম, এটা আছে হাইকোর্টে এখন জমা আছে, ফিরে আবার জমা দিছি। এ নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি উপজেলা নির্বাহী কর্মকর্তা। তবে মুঠোফোনে তিনি জানান, অভিযুক্তের পুনর্বহালের বিষয়ে প্রশাসনিক কোনো আদেশ নেই তার কাছে, আর এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে যে বরখাস্ত অবস্থায় সে অফিস পরিচালনা করেছেন এবং আর্থিক লেনদেন করেছেন, তাহলে আইন বিধি অনুসারে যে ব্যবস্থা গ্রহণ করা দরকার আমরা অতি দ্রুত সেই ব্যবস্থা গ্রহণ করব। 2022 সালের 29 ডিসেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে মুলনা থেকে চশমা প্রতীকে বিজয়ী হন জলিল মাতবর। সময় সংবাদ, শরীয়তপুর। দেশে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়লেও রাজবাড়ী সদর হাসপাতালে পরীক্ষার জন্য নেই কিট। এমনকি স্বাস্থ্য বিভাগের নির্দেশনা সত্ত্বেও কর্মরতদের মধ্যে বিতরণ করা হয়নি স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী, প্রস্তুত করা হয়নি কোনো আইসোলেশন ওয়ার্ড। 4.5 বছরেও নির্মাণ হয়নি আইসিইউ ইউনিট। এতে হতাশ রোগী ও স্বজনরা। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, করোনা শনাক্তকরণ কিট চেয়ে ঊর্ধ্বতন মহলে চিঠি দেওয়া হয়েছে। আশিকুর রহমানের রিপোর্ট। করোনার লক্ষণ নিয়ে রাজবাড়ী সদর হাসপাতালে এসেছেন ধুনচি গোদারবাজার এলাকার মাহফুজুর রহমান পাভেল। কিন্তু পরীক্ষার কোনো কিট না থাকায় চিকিৎসকের পরামর্শে শুধু রক্তের সিবিসি পরীক্ষা করে ফিরতে হয় তাকে। পাভেলের মতো করোনার উপসর্গ নিয়ে প্রতিদিনই এ হাসপাতালে ভিড় করেন অনেকেই। একই সমস্যায় সবাইকেই ফিরে যেতে হয়। এমনকি কোভিড-19 মোকাবিলায় স্বাস্থ্য বিভাগের নির্দেশনা সত্ত্বেও কর্মরতদের মধ্যে বিতরণ হয়নি স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী, প্রস্তুত করা হয়নি কোনো আইসোলেশন ওয়ার্ড। আমার 4 দিন যাবত জ্বর, ঠান্ডা, কাশি, এখন আমার কোভিড পরীক্ষা করার দরকার, কিন্তু এখানে তারা বলতেছে এখানে কিট নাই। পেশেন্টের সুরক্ষায় এবং নিজের সুরক্ষার জন্য মাস্ক ব্যবহার করে ডিউটি করতেছি। করোনা ভাইরাস মোকাবিলায় ইআরপিপি প্রকল্পের আওতায় হাসপাতালটিতে আইসিইউ ইউনিটের কাজ শুরু হয় 2020 সালের শেষের দিকে। এখনও শেষ হয়নি নির্মাণ কাজ, অথচ হাসপাতালের প্রবেশপথেই টাঙিয়ে রাখা হয়েছে আইসিইউ সেবার সাইনবোর্ড। এ নিয়ে ক্ষুব্ধ স্থানীয়রা। সাধারণ রোগীদেরকে এই আইসিইউর কথা এখানে সাইনবোর্ড দেখে আসে, কিন্তু সমস্ত রোগী ফরিদপুর এবং ঢাকা রিফার করে দেওয়া হয়। ঢাকাতে বা ফরিদপুর রিফার করার সঙ্গে যখন যায়, ওতে যাওয়ার পথেই সে পেশেন্টগুলো মারা যায়। আমাদের দাবি সদর হাসপাতালের আইসিইউ ব্যবস্থা দ্রুত চালু করা হোক। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, করোনা শনাক্তকরণ কিট চেয়ে ঊর্ধ্বতন মহলে চিঠি দেয়া হয়েছে। আমরা কিটের চাহিদা দিচ্ছি, আশা করছি যে খুব শীঘ্রই আমরা এই কিটটা পেলে আমরা পরীক্ষাটাও শুরু করতে পারব। রাজবাড়ী সদর হাসপাতালে প্রতিদিন গড়ে অন্তত 1000-এর বেশি মানুষ স্বাস্থ্যসেবা নেন। আশিকুর রহমান, সময় সংবাদ, রাজবাড়ী। ইরানের পরমাণু স্থাপনা ধ্বংস করার দাবি নিয়ে চলছে বিতর্ক। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথের দাবি, হামলার আগে ইউরেনিয়াম সরিয়ে ফেলার কোনো তথ্য নেই, সবকিছু যেখানে থাকার কথা সেখানেই ছিল। আর হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, এই অভিযান ইতিহাসে ঠাঁই পাবে। তবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি মার্কিন হামলাকে ব্যর্থ উল্লেখ করে বলেন, যুক্তরাষ্ট্র কিছুই অর্জন করতে পারেনি। যুক্তরাষ্ট্রের মুখে কঠিন থাপ্পড় মেরেছে ইরান। ইসরায়েলের সঙ্গে যোগ দিয়ে সংঘাতের এক পর্যায়ে ইরানের প্রধান পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালিয়ে ধ্বংস করে দেওয়ার দাবি করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা বলছে, ওই হামলার পর তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার স্পষ্ট প্রমাণ পাওয়া যায়নি। তাহলে তেহরানের ইউরেনিয়াম মজুদের কি হলো, তা নিয়ে চলছে তুমুল আলোচনা। এই আলোচনার মধ্যেই স্থানীয় সময় বৃহস্পতিবার মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ জানান, ইরান গোপনে ইউরেনিয়াম সরিয়েছে এমন কোনো গোয়েন্দা তথ্য তার হাতে নেই। দাবি করেন, সবকিছু যেখানে থাকার কথা সেখানেই ছিল। সিআইএ ও জাতিসংঘ পরমাণু পর্যবেক্ষণ সংস্থার মূল্যায়ন তুলে ধরে পিট হেগসেথ বলেন, হামলায় ইরানের পরমাণু কর্মসূচি বছরখানেক পিছিয়ে গেছে। হামলার সাফল্য নিয়ে হেগসেথের বক্তব্যকে সমর্থন জানিয়ে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, এই অভিযান ইতিহাসে ঠাঁই পাবে। ট্রাম্প প্রশাসনের দাবি, পরমাণু হুমকি শেষ হয়েছে এবং এখন তারা কূটনৈতিক পথে এগোতে চায়। তবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এই হামলাকে ব্যর্থ উল্লেখ করে বলেন, যুক্তরাষ্ট্র কিছুই অর্জন করতে পারেনি, বরং ইরানের উপর হামলা চালিয়ে মুখ রক্ষা করতে চেয়েছে। শুধু তাই নয়, আমেরিকার মুখে ইরান কঠিন থাপ্পড় মেরেছে বলেও দাবি করেন তিনি।
ইরানের সঙ্গে যুদ্ধবিরতির পর প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে হাতে হাত রেখে কাজ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। শত্রু মোকাবিলা, জিম্মি মুক্তি ও শান্তি চুক্তির বিস্তারে এই মুহূর্তকে গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখছেন তিনি। ন্যাটো সম্মেলন শেষে সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন আগামী সপ্তাহে ইরানের সঙ্গে বসবেন মার্কিন বিশেষ দূত। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান যুক্তরাষ্ট্রের সঙ্গে আগামী সপ্তাহে কোনো বৈঠকের পরিকল্পনা নেই তেহরানের। তিনি জানান পূর্বের 5 দফা আলোচনায় ব্যর্থ হয়েছে। পারমাণবিক স্থাপনায় ব্যাপক ক্ষতির পর এখন পরিস্থিতি নতুন করে বিশ্লেষণ করে কূটনৈতিক পথ নির্ধারণ করবে ইরান। সংঘাত নিরসনে কূটনৈতিক প্রচেষ্টার প্রতিশ্রুতি দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। একই সঙ্গে তারা বলছে ইরান কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না। টানা 12 দিনের সংঘাত শেষে যুদ্ধবিরতি কার্যকরের পর তেহরান জুড়ে স্বস্তি ফিরেছে। দোকানপাট খোলার পাশাপাশি স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। গ্রিসের পেলাইয়া ফোকাইয়া শহরের কাছে দাবানল ছড়িয়ে পড়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার দক্ষিণ উপকূলীয় এই অঞ্চলটিতে দাবানল দেখা দেয়। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েকটি বাড়ি ও কটেজ। জোরালো তীব্র বাতাস আগুনকে আরও তীব্র করে তুলেছে। দমকল বাহিনীর 130 সদস্য, 12টি বিমান ও 12টি হেলিকপ্টারের সাহায্যে আগুন নেভানোর কাজ চলছে। স্থানীয় পুলিশ 40 জনকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন শুক্রবারও দাবানলের ঝুঁকি থাকবে। এরপর আবহাওয়া শীতল হবে। সকালের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। মত দ্বিমতে আটকে যাচ্ছে সংস্কারের ঐক্য। প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানো সহ মৌলিক বিষয়ে বিপরীত অবস্থানে বিভিন্ন দল। সম্মিলিতভাবে জাতীয় সনদ তৈরির আশা ছাড়েনি কমিশন। নিজস্ব অর্থে প্রথমবার জাহাজ কিনছে শিপিং কর্পোরেশন। 950 কোটি টাকা ব্যয়ে চীন থেকে আসছে 2টি মাদার ভেসেল। বহরে যুক্ত হবে আগস্টে, বছরে 200 কোটি আয়ের আশা। এবং শিক্ষক সংকটে ধুঁকছে সরকারি প্রাথমিক বিদ্যালয়। মাদারীপুরে 224 স্কুলে নেই হেডমাস্টার। অ্যাসিস্ট্যান্ট টিচারের পদ শূন্য 204টি। পাঠদান ব্যাহতে ক্ষতিতে কোমলমতিরা। এই ছিল সকালের সময়ের, সঙ্গেই থাকুন সময়ের।